পুরস্কার পাইছে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের যে একটা ইকুয়েশন দাঁড় করে দিয়েছেন ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এটার জন্যই আমরা একটু ইকুয়েশনটাকে একটু পরিচিতি করার জন্য এখানে একটা বলেছে, দেখো এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। ইকুয়েশন এটা মানে হচ্ছে এইচ ই ইকুয়াল টু, কোনো কোনো দেখবা কোনো কোনো জায়গায় দেখে ইকুয়াল টু ই কে প্লাস ডাব্লিউ নট, আবার কোনো কোনো জায়গায় ডাব্লিউ নট কে ফাইও লেখে শুধু। তাহলে ই মানে হচ্ছে এনার্জি, ডাব্লিউ কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে ইকুয়াল টু আমরা একটু আগে দেখেছি এইচ নিউ, তোমার একটু ফটো লিখে পড়েছিলাম উপরের দিকে। তাহলে ই এর ভ্যালু হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু হাফ এম ডি স্কোয়ার কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ফাংশন। এটা আমরা জানি। এই ইকুয়েশনটা দিয়ে আমরা আগে এটা ডেরাইভ করবো, একটু পরে যে একটু নিচে লেখা আছে ডেরাইভেশন অফ ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা আগে ডেরাইভ করার চেষ্টা করি। এখানে শুধু ইকুয়েশনটার একটু এক্সপ্লেনেশন দিয়েছে কোনটা কি জিনিস এটা। এবার দেখো আমাদেরকে বলছে কি, দেখো লেট আস চেঞ্জ দ্য ইলেকট্রন অফ ইজেক্টেড ম্যাক্সিমাম ভেলোসিটি। তাতে মেটাল প্লেটের ইলেকট্রনকে আমরা যদি ই ধরি, তার স্টপিং পটেনশিয়াল হচ্ছে কত, ভি নট। ইফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ রিজেক্টিং ইলেকট্রন ভি এম, তাহলে ভি এম হচ্ছে কত, ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি আমরা জানি কত, হাফ এম ভি স্কোয়ার। আবার যেহেতু আমরা বললাম একটা ইলেকট্রনের তার স্টপিং পটেনশিয়াল হচ্ছে ভি নট, তাহলে এটাই হচ্ছে তার কি, মিনিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু হচ্ছে ই ভি নট, ই ভি নট। তাহলে ই ভি নট সমান হচ্ছে একটা ইলেকট্রন কতটুকু এনার্জি নিলে সে ইজেক্ট হয়ে যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি আবার কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জি সমান আবার কত, ই ভি নট অথবা টি। তাহলে আমরা বলতে পারি কিনা হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ভি নট ইকুয়াল টু টি। এটাকে দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। যেহেতু এখানে একটা 1 নম্বর ইকুয়েশন আছে বলে এটা 2 নম্বর হয়েছে। যদি তোমার পরীক্ষায় এটা থেকে 1 থেকে শুরু করবে, এটা আমরা মনে মনে 1 দিলাম, হ্যাঁ। এবার আসো আমরা একটু ছবিটাকে একটু ব্যাখ্যা করি। আমরা একটু আগে বললাম, মনে করো সকাল 6টায় রৌদ্রতে কোনো কি করবে না, ইলেকট্রন ইজেক্ট হবে না। তাইলে ইলেকট্রন ইজেক্ট হওয়া মানে কি, এনার্জি নিয়ে বের হওয়া। তাহলে মিনিমাম কতটুকু রৌদ্র এসে পড়লেই, সেটা তো একটু আগে বলছে কত, 115 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এই এনার্জি এসে পড়লেই, এই এনার্জি ই সমান হচ্ছে কত, 115 ইলেকট্রন ভোল্ট। আবার আমরা এই নিউ নট বলছি মিনিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এইচ, তাহলে এখানে নিউ সমান কত হবে আসলে, নিউ সমান হবে কত, ই ডিভাইডেড বাই এইচ। তাহলে এই মিনিমাম ফ্রিকোয়েন্সির ইলেকট্রন এসে যখন এনার্জি এসে পড়লেই মাত্র ইলেকট্রন ইজেক্ট হওয়া শুরু করবে। এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সূচন কম্পাঙ্ক, তোমরা যেটা বাংলায় পড়েছিলাম। তাহলে দেখো, এই যে মনে করো সকালবেলা থেকে লাইট এসে পড়লো, কোনো ইলেকট্রন মুক্ত হলো না। এই যে মনে করে মিনিমাম 115 কিলো ইলেকট্রন বলতো বা কার কাছাকাছিতে মাত্র ইলেকট্রন ইজেক্ট হওয়া শুরু করলো। এই যে শুরু করলো, যতই এনার্জি বাড়বে ততই দ্রুত ইলেকট্রন ইজেক্ট হওয়া এবং সেটা এই একদম স্ট্রেট লাইনকে ফলো করবে। যত বেশি পড়বে ততই বেশি হবে, এটা হচ্ছে প্রপোর্শনালিটি। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি ফ্রিকোয়েন্সি দিলাম মিউ, ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম কত, পটেনশিয়াল ভি। তাহলে দেখা গেল কি, আবার দেখো, তাহলে ফ্রিকোয়েন্সি যতই বাড়তেছে ততই ইলেকট্রন ইজেক্ট হচ্ছে না। আবার তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি এসে পড়ার পরে ফ্রিকোয়েন্সিকে আমরা যতই বাড়াই, আমাদের পটেনশিয়াল ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে পি যদি যে কোনো একটা বিন্দু আমরা কনসিডার করি, পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিস এর উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে কি হবে, তাহলে মনে মনে এটাকে তাহলে কত হয়, এই লম্ব বরাবর কত, ই ভি নট, তার ভ্যালুটা কত হবে, এই যে ই ভি নট আমরা পটেনশিয়াল দিলাম। এই যে মিনিমাম ফ্রিকোয়েন্সির নাম দিয়েছি আমরা কত, মিউ নট। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি আমরা কনসিডার করলাম এখন, তাকে দিলাম মিউ। তাহলে এই দূরত্বটা কত হবে, তাইলে এই দূরত্বটা হবে মিউ মাইনাস মিউ নট, আর এটা হচ্ছে ভি নট। তাইলে এখন যে কোনো একটা সরল রেখার যদি আমরা স্লোপ বের করতে যাই, তাহলে আমরা কি করি, এই স্লোপটা, তাহলে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই স্লোপ যদি আমরা বের করতে চাই, তাকে আমরা বলি কত, tan থিটা বের করা। আবার সরল রেখার স্লোপ সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে tan থিটা সমান কত, আমরা জানি ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ই বি নট, আর এক্স এর ভ্যালু হচ্ছে কত, নিউ মাইনাস মিউ নট। তাহলে এবার দেখো, তাহলে উই গেট tan থিটা ইকুয়াল টু ই ভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস মিউ নট। tan থিটা ইকুয়াল টু কত, স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে যে কোনো স্ট্রেট লাইনের স্লোপ সবসময় থাকে কি, কনস্ট্যান্ট। আমরা যদি
পি বিন্দুটা এখানে নিয়ে লম্ব অঙ্কন করে এই লম্ব এবং এটার ভাগফল যা পাবো, পি বিন্দু এখানে নিলে এখান থেকে লম্ব অঙ্কন করে এই দুইটার ভাগফলও সমান সমান পাবো। এই জন্য তাকে বলা হয় স্ট্রেট লাইনের স্লোপ সবসময় কনস্ট্যান্ট। তাহলে আমরা তাকে ধরে নিলাম কত, এইচ। তাহলে ট্যান থিটার মান কত পাইলাম এখানে, এইচ পেলাম। তাহলে আমরা এইচ ইকুয়াল টু কত হবে, ই ভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট, এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কত হবে, ই ভি নট ইকুয়াল টু এইচ নিউ মাইনাস নিউ নট। এই 4 নম্বর ইকুয়েশন আমাদের সিরিয়ালে 3 নম্বর হওয়ার কথা, এটা হবে 2 নম্বর। এই 3 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কত হবে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে এখানে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট হবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা পক্ষান্তর করে সাজিয়ে বুঝিয়ে লিখে যেখানে আসছে, এই যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এটা কিন্তু আমরা সাজিয়ে বুঝিয়ে লিখি তাহলে কত হবে, দেখো এইচ নিউ ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস এইচ নিউ নট। দেখো এটাই হচ্ছে আমাদের আইনস্টাইনের এই ফাইনাল ইকুয়েশন। কোনো কোনো জায়গায় এইচ নিউ নটটাকে ডাব্লিউ নট দেয়, আবার কোনো কোনো জায়গায় দেখবো ফাইও লেখে। এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন অথবা থ্রেশহোল্ড এনার্জি, শুরুতে যে এনার্জিটা পাওয়া যায়। এই ইকুয়েশনটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই ফটো ইলেকট্রিক ইফেক্ট অথবা যারা এইগুলো নিয়ে কাজ করে সোলার প্যানেল নিয়ে, ওরা এই ইকুয়েশনটা দিয়েই আমাদের সোলার প্যানেলটাকে তৈরি করতে হয়। এই ইকুয়েশনটা ফলো করতে হবে, নাইলে ইলেকট্রন রিজেক্ট হবে না, আমাদের সোলার প্যানেল কোনো কাজ করবে না। তাহলে এটা একটা শিখলাম। এরপরে আমরা শিখতে চাই সেটা এক্স রে কাকে বলে। এক্স রেটা পড়ার জন্য আমি ওই এখানে একটা ছবি আঁকছি, এই ছবিটা একটু আবার একটু দেখাই। এই যে এই ছবিটা, এখানে লেখা আছে এক্স রে। এক্স রে এবং ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য বাইরে থেকে লাইট এসে ইলেকট্রনকে ইজেক্ট করবে, আর এখানে হচ্ছে ইলেকট্রন ইজেক্ট হয়ে বের হবে না, এনার্জি বের হবে, বাইরে থেকে আসবে ইলেকট্রন। উচ্চ গতি সম্পন্ন কোন একটা ইলেকট্রন এসে যখন, সাপোজ একটা ইলেকট্রন বাইরে থেকে এসে একে অ্যাটাক করলো, উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, হ্যাঁ, হাই ভোল্টেজের, সেই ইলেকট্রনটা বাইরে থেকে এনার্জি যখন গ্রহণ করবে সে কি করবে, আমরা বোরের অ্যাটম মডেল অনুসারে জানি এই ইলেকট্রন গুলো প্রত্যেকটা শেল থেকে এনার্জি গ্রহণ করে উপরের লেভেলে যেতে পারে, আবার এনার্জি ত্যাগ করে নিচের লেভেলে চলে আসতে পারে। তাহলে এই এনার্জির ইলেকট্রনটা এখান থেকে ইলেকট্রন থেকে এনার্জি গ্রহণ করে সে খুব দ্রুত উপরের লেভেলে চলে আসবে যখন তার এনার্জি বেড়ে যাবে। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে সে আবার নিচের অবস্থানে ফিরে আসবে। কতক্ষণ সময় নেবে, আমরা তাকে বলি 1 ন্যানো সেকেন্ড অথবা 10⁻⁹ মধ্যেই সে আবার নিজের অবস্থানে ফিরে যাবে। তাহলে তাহলে এই ফিরে গেল, যে এনার্জি যে গ্রহণ করছে সেটা কি করবে, সেটা ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। এই যে ছেড়ে দিলে, মনে করে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসছিল আবার নিজের জায়গায় ফিরে গেল, সে কিন্তু প্রথমে এখানে ছিল, এখান থেকে স্ট্রাইক করলো, এখানে আসলো, আবার এনার্জি রিলিজ করে দিয়ে নিজের জায়গায় চলে গেল, যে এনার্জি তাকে বলা হচ্ছে এক্স রে। তাহলে এই এনার্জিটাই হচ্ছে রেডিয়েশন। তাহলে কি হলো, সেটা কোনো ইলেকট্রন নয়। ইলেকট্রন বাইরে থেকে উচ্চ গতি সম্পন্ন এনার্জি, ইলেকট্রন এসে তার সাথে ধাক্কা খেলো, সেটা যে কোনো একটা ইলেকট্রন হতে পারে, ধাক্কা খেলো, এনার্জি গ্রহণ করলো, সে নিচের স্তর থেকে উপরের স্তরে আসলো, আবার যে এনার্জি গ্রহণ করছিল সেটা ত্যাগ করে দিয়ে 1 ন্যানো সেকেন্ডের মধ্যেই নিজের জায়গায় ফিরে গেল। এইটাকে বলা হয় তাহলে এক্স রে। এক্স রে মানে একটা এনার্জি। দেখবা আমরা যখন দোকানে গিয়ে, মানে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্স রে করে, তখন কি করে, শুধু একটা সুইচ দেয়, ক্লিক করে একটা সুইচ দিল, এই সুইচ দেওয়ার পরে একটু পর বলে যে ঠিক আছে আপনি চলে যান। তার মানে কি, 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ইলেকট্রন সে এনার্জি গ্রহণ করলো, আবার এনার্জি গ্রহণ করলো, আবার রিলিজ করে দিল। ওই রিলিজ করা এনার্জিটা আমাদের শরীরের ভিতর দিয়ে যেখানে আমাদের প্রয়োজন ওই বরাবর এনার্জি দিয়ে যখন পিছনে ফটোগ্রাফিক প্লেট, ফ্লোরোসেন্স প্লেটের মধ্যে যখন দাগ পড়ে তখন আমরা তাকে বলি এক্স রে করছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি, এখানে বাইরে থেকে লাইট এনার্জি এসে পড়লো, ইলেকট্রন স্ট্রাইক করে আলাদা হয়ে চলে গেল, আর এখানে আসলে বাইরে থেকে উচ্চ ভোল্টেজের ইলেকট্রন এসে পড়লো, সেটা ইলেকট্রন ইজেক্ট হলো না, এনার্জি রিলিজ করলো। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আমরা দেখলাম এখন এক্স রে কাকে বলে। এক্স রে হচ্ছে একটা হাই এনার্জি ফোটন, সেটা এনার্জি অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই এনার্জি নিয়ে যে ফোটনটা বের হইলো সেটাই হচ্ছে এক্স রে। তাহলে যেটা একটা এনার্জি অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার কোনো কি নাই, চার্জ নাই, কোনো
ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি করে না, সে কোনো ধরনের কিছু করতে পারে না। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী রঞ্জন। তাহলে পরীক্ষা থাকতে পারে এক্সরে কি, আমরা এখানে হোয়াট ইজ এক্সরে, এটা এখানে আছে। তাহলে প্রপার্টিজ অফ এক্সরে, সে প্রপার্টিজ কি করে, সে শুধু স্ট্রেট লাইন বরাবর যায়, তার ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে শুধু ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ড ডিফ্লেক্ট হয় না, কারণ এটা কোনো চার্জ না, এটা একটা রেডিয়েশন। সেটা হচ্ছে হাইলি পেনেট্রেট ক্ষমতা আছে। বোর্ড, ফ্ল্যাশ, পেপার, কার্ডবোর্ড, টিন, মেটাল শিটকে কি করতে পারে, সে পেনেট্রেট করে চলে যেতে পারে। আবার হচ্ছে ফ্লোরোসেন্স প্লেটের উপরে সে দাগ ফেলতে পারে, যেটা আমরা এক্সরে করে ওখানে দেখি। আবার যখন আমরা এক্সরে করতে যাই, এই এক্সরে এনার্জিটা যখন আমাদের শরীরের ভিতর দিয়ে যায়, আমাদের জীবিত কোষকে সে মেরে ফেলতে পারে। এরপরে ফাইনালি আমরা এই যে কয়েকটা প্রপার্টি আছে, যদি পরীক্ষায় দেয় এক্সরে প্রপার্টি কি, আমরা লিখতে পারবো, কোনো অসুবিধা হবে কিনা। এরপর হচ্ছে এক্সরে ব্যবহার। এক্সরে ব্যবহার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এক্সরে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিতে, যেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। হ্যাঁ, সেটা আমার নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, এই যে মনে করো লাং ডিজিজের, নিউমোনিয়া, লাং ক্যান্সার, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সরে। মানে সোজা কথা হচ্ছে আমাদের যতগুলো আমাদের মেডিকেল টেকনোলজিতে ইউজ হয়, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিতে আমাদের সবচেয়ে বেশি এক্সরে ইউজ হয়। 2 নম্বর হচ্ছে কোন একটা ক্রিস্টালের কোনো ডিফেক্ট আছে কিনা। হ্যাঁ, তাহলে ক্রিস্টালের একটা বলা হয় ক্রিস্টালোগ্রাফি, এটা অ্যানালাইসিস করা যায়। তারপরে অ্যাস্ট্রোনমিতে তার ব্যবহার হয়। তারপরে ইন্ডাস্ট্রিতে তার ব্যবহার আছে। এয়ারপোর্ট সিকিউরিটি, লাগেজ লাগেজ স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। বর্ডার সিকিউরিটিতে ব্যবহার করা হয়। তারপরে এক্সরে ফটো ইলেকট্রন স্পেকট্রোমিতে, যেখানে কেমিক্যাল আমরা যে ইউজ করি কেমিক্যাল টেকনোলজিতে, সে অ্যানালাইসিস করার জন্য আমরা এক্সরেটাকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এক্সরে সম্পর্কে পড়লাম, কি এক্সরে কাকে বলে, এক্সরে প্রপার্টি কি, এক্সরে কি কি কাজে ব্যবহৃত হয়, এটা একটু দেখলাম। ফাইনালি ব্রাগস ল যেটা আছে, এটা আমরা যদি দরকার হয় তাহলে পরে পড়বো, আপাতত এখন পড়তেছি না। আমরা এখন পড়তেছি ডি ব্রগলি ওয়ার্ড। ডি ব্রগলি ওয়েব হচ্ছে 1924 সালে একজন ইয়াং সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ডি ব্রগলি। উনি দেখলো কি ফোটন, আমরা এতদিন নাম শুনেছি, ইলেকট্রন নাম শুনেছি। এই ফোটন এবং ইলেকট্রন আমরা বলি পার্টিকেল, পার্টিকেল এরকম কথা বলি না। এই পার্টিকেলটা যখন সে মুভিং অবস্থায় থাকে, তখন তাকে ওয়েভ হিসেবে দেখা যায়। হ্যাঁ, আবার যখন স্থির অবস্থায় থাকে তাকে আমরা বলি পার্টিকেল। তাহলে এই ফোটন, ইলেকট্রন, এই জাতীয় যেগুলো পার্টিকেল আছে, এইগুলার পার্টিকেল নেচারও আছে, ওয়েবের নেচারও আছে। তাহলে যেই পার্টিকেলের ওয়েব এবং পার্টিকেল 2 রকম নেচার আছে, তাহলে এটাই প্রথম একজন বিজ্ঞানী প্রমাণ করে দেখিয়েছেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। হ্যাঁ, ইয়াং সায়েন্টিস্ট, এই জন্য ওই পার্টিকেল গুলাকে বলা হয় ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। এই এদের যে ডুয়েল ক্যারেক্টার আছে, তার নাম, তাকে বলা হয়েছে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। এই ওয়েব পার্টিকেল ডুয়ালিটির জন্য উনি একটা প্রমাণ করে দেখিয়েছেন, একটা এক্সিবিট, যে ক্যারেক্টার সার্টেন সার্কামস্টেন্সেস একটা ফোটন এনার্জি কত ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে কত হয়, ইকুয়াল টু যদি এমসি স্কোয়ার হয়, তাহলে আমরা জানি মাস্ট ক্যারি অন ফোটন ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এটা হচ্ছে মোমেন্টাম ইকুয়াল টু এইচ নিউ বাই সি। আবার আমরা একটু আগে শিখেছি সি ইকুয়াল টু কত, নিউ ল্যামডা। তাইলে এখান থেকে আমরা যদি 1/λ সমান কত বের করতে চাই, সেটা কত হবে, 1/λ ইকুয়াল টু কত হবে, নিউ বাই ল্যামডা। তাই তো, এটা না, নিউ বাই ল্যামডা হবে, হ্যাঁ, নিউ বাই সি। তাহলে 1/λ নিউ বাই সি, তাহলে এখানে এই যে নিউ বাই সি যেটা আছে, সেটা সমান 1/λ হবে। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে, শুরু করছিলাম মোমেন্টাম দিয়ে, শুরু করছি কত, মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাইলে পি হচ্ছে মোমেন্টাম, এই যে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই ল্যামডাটাকে আলাদা নাম দেওয়া হয়েছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। মানে ওয়েভলেন্থ, এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। এই যে ডি ব্রগলি ওয়েভ, এই ডি ব্রগলি যে এই যে এইচ বাই সি, এই কনসেপ্টটাকে মোমেন্টাম থেকে যে এখান থেকে ওয়েভলেন্থ পাওয়া যায়, এই হাইপোথিসিসটা দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় ডি ব্রগলি হাইপোথিসিসে যেটা ইউজ করা হয়েছে ল্যামডা, তাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ অথবা ডি ব্রগলি ওয়েভ। এখন পরীক্ষায় যদি দেয় ডি ব্রগলি ওয়েভ বলতে কি বুঝো, তাহলে আমরা এটা একটু হাইপোথিসিস পর্যন্ত লেখার চেষ্টা করব। এরপরে আমরা পড়তে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে ফেজ ভেলোসিটি, সেটা হচ্ছে ভিপি। তাহলে ফেজ ভেলোসিটিটা কি,
যে কোনো একটা পার্টিকেলের যে ভেলোসিটি, মনে করো আমরা একটা পার্টিকেল গেলাম, সেটা হচ্ছে ফোটন একটা গেল, তার যে ওয়েভ নেচার তাকে আমরা বলি ভেলোসিটি অফ ফেজ ভেলোসিটি। এই ফেজ ভেলোসিটিকে বিপি দিয়ে প্রকাশ করা হয়, বিপি ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই কে। ওমেগা হচ্ছে কত আমরা জানি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর কে কে বলা হয় ওয়েভ নাম্বার। আবার গ্রুপ ভেলোসিটি কি জিনিস, আমরা যখন ফোটন নিয়ে পড়ছিলাম, ফোটনকে আমরা একটা পার্টিকেল বলিনি, তখন বলছে একটা প্যাকেট, একটা কি কোয়ান্টাম, কোয়ান্টা, একটা একটা প্যাকেট এনভেলাপ। যখন এই প্যাকেটের নেচার অথবা প্যাকেটের ওয়েভ নিয়ে আলোচনা করব, তখন আমরা তাকে বলবো যে গ্রুপ ভেলোসিটি, একটা গ্রুপের ভেলোসিটি, এটাকে বলা হয় বিজি। এই বিজি ইকুয়াল টু জি ডি ডাব্লিউ বাই ডি ওমেগা। ডি ডাব্লিউ বাই ডি ওমেগা মানে কত, রেট অফ চেঞ্জ অফ কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি উইথ অ্যাঙ্গুলার নাম্বার। তাইলে আমাদেরকে যদি পরীক্ষায় দেয় গ্রুপ ভেলোসিটি কাকে বলে, ফেজ ভেলোসিটি কাকে বলে, তাহলে আমরা এই দুইটা আমরা লেখার চেষ্টা করবো। এরপর আসো ওয়ার্ক পার্টিকেল ডুয়ালিটি, অবশ্যই তোমাদের সাথে একটু আগে বলে ফেলেছি, সেটা দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স স্ট্রেট। দ্য পার্টিকেলস লাইক ইলেকট্রনস, photons ক্যান এক্সিবিট ওয়েভ এন্ড পার্টিকেল নেচার প্রপার্টিস। যারা দুই রকম চরিত্র দেখায় তাকে বলা হয় এই ধরনের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলা হয়। এবার আসে ফাইনালি আমরা বলতেছি পার্টিকেল ডিফ্রাকশন। এই পার্টিকেল ডিফ্রাকশন মানে কি, ডিফ্রাক্ট হয়ে যাওয়া। আমরা যখন ডিফ্রাকশন পড়াইছিলাম লাইটের মধ্যে, কি হইলো, লাইটের একটা ফোটন, এটা একটা পার্টিকেল, সেটা যখন কোনো স্লিট অথবা আমার ধার ঘেসে গেছিল, কি হয়েছিল, বেঁকে গিয়েছিল, এটাকে আমরা বলছি ডিফ্রাকশন। এটাই আসলে ডিফ্রাকশন, পার্টিকেল ডিফ্রাকশন। দেখো, when a beam of a particle, সাসে ইলেকট্রন হইতে পারে, ফোটন হইতে পারে, এরকম passes to a narrow slit or interact with a crystal, তাইলে ন্যারো স্লিট দিয়ে যাওয়ার সময় অথবা ধার ঘেঁষে যাওয়ার সময় অথবা কোন একটা ক্রিস্টালের ভিতর দিয়ে যাওয়ার সময়, ইট ক্রিয়েটস এ ডিফ্রাকশন প্যাটার্ন। এটা কি করে, একটা ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করে। এই ডিফ্রাকশন প্যাটার্নটাকে আমরা বলি পার্টিকেল ডিফ্রাকশন। তাহলে আমরা পার্টিকেল ডিফ্রাকশন কাকে বলে দেখলাম, পার্টিকেল ডুয়ালিটি কাকে বলে দেখলাম, গ্রুপ ভেলোসিটি কাকে বলে দেখলাম, ফেজ ভেলোসিটি কাকে বলে দেখলাম, এই ডেফিনেশন গুলো আমরা শিখলাম। তারপরে ডি ব্রগলি ওয়েভ বলতে কি বুঝি আমরা এটা শিখলাম। এরপরে হচ্ছে আমরা উপরে দিয়ে শিখলাম হচ্ছে আইনস্টাইন এক্স রে কাকে বলে, এক্স রে প্রপার্টি, এক্স রে ব্যবহার। তারপরে হচ্ছে আমরা উপরে দিয়ে শুরু থেকে বলি কম্পটন ইফেক্ট কাকে বলে শিখেছি, এক্সপ্লেন করা শিখেছি। তারপরে ফটো ইলেকট্রিক কাকে বলে শিখলাম, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য ইকুয়েশনটা আমরা পরিচিতি করলাম। এরপরে ইকুয়েশনটা কিভাবে ডেরাইভ করা হয় আমরা এটা শিখলাম। তারপরে হচ্ছে এক্স রে এবং এক্স রে প্রপার্টি ব্যবহার। আর এই ইকুয়েশন নিয়ে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, প্র্যাকটিস করব। এটা আমি সামনে দিয়ে দিব। এটা তোমাকে যেটা দিয়েছি এটাতে এগুলো নাই, এটা আমি দিয়ে দিব। এখন বলো তোমাদের কারো কোনো অসুবিধা হয়েছে কিনা, অথবা আর এটা আমি তোমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে দিয়েছি, তোমরা পাইছো কিনা, না পেয়ে থাকলে আমাকে এটা জানাও। জি আরো স্যার, কোনো, পাইছি। আরো কোনো অসুবিধা আছে? মাইশা আছে? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা একটু তোমাদের যেহেতু অ্যাটেন্ডেন্সের একটা বিষয় থেকে যায়, তাহলে এটা একটু আমরা কল করা শুরু করতেছি, থাকলে আমাকে একটু জানাবা। নাইমুর রহমান আছে? যদি না থেকে থাকি নটা খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে মিফতাহুল জান্নাত। তারপর হচ্ছে মোসাম্মদ সাইয়েদা শাহজাদা সুলতানা। Yes, sir.